নমস্কার, আমি অরিত্র আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। আমরা লক্ষ্য করছি তোমরা সবাই গল্প তো শুনছো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা যারা গল্প শুনছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা এখন সারপ্রাইজিং টেলসকে জয়েন করতে পারো মাত্র 29 টাকার বিনিময়ে। এক্ষুনি জয়েন করো আমাদের চ্যানেল আর আমাদের উৎসাহ দিতে ভুলো না। তোমাদের জন্য রইল আজকের বিশেষ গল্প। আজকের গল্পটা কিন্তু লাস্ট অবধি শোনো। আজকের বিশেষ গল্প লেখিকা শ্রীর কলমে ও ফিরে এসেছে। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। কেউ তো খুলে দাও দরজাটা, প্লিজ প্লিজ খুলে দাও। বন্ধ দরজার নিষ্প্রাণ পাল্লা দুটোর উপর অবিরাম আছড়ে পড়ছে দুটো ছোট্ট ছোট্ট হাত, আর সেই সাথে ভেসে আসছে শিশু কণ্ঠের কান্না জড়ানো কাতর অনুনয়। খোলো খোলো, কেউ তো খুলে দাও দরজাটা, প্লিজ প্লিজ খুলে দাও। নিজের কম্পাউন্ড থেকে ভেসে আসছে অ্যাম্বুলেন্সের একঘেয়ে যান্ত্রিক শব্দ। এই মুহূর্তে একসাথে অনেক মানুষের কোলাহলে ভরে গিয়েছে ওদের বাড়ির চেনা কম্পাউন্ডটা। সিঁড়ির ওপরে দুবদাব পায়ের শব্দ শোনা যাচ্ছে অবিরাম। অস্বাভাবিক ক্ষিপ্রতায় কারা যেন ওঠানামা করছে বারবার, কিন্তু সেই সব কিছুকে ছাপিয়ে ছোট্ট মেয়েটার নাকে ভেসে আসছে কেবল একটা গন্ধ, একটা বিশ্রী মাংস পোড়া গন্ধ। বাতাস যেন ক্রমশ ভারী হয়ে উঠছে সেই কটু গন্ধের তীব্রতায়। জোরে জোরে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করে যাচ্ছে বাচ্চা মেয়েটা, কিন্তু নিঃশ্বাসের প্রতিটা দমকে সেই বিশ্রী পোড়া গন্ধটা যেন একটু একটু করে গ্রাস করে নিতে চাইছে ওর সমস্ত চেতনা। একসময় অ্যাম্বুলেন্সের শব্দটাও ম্লান হয়ে আসে। ক্রমশ গেট ছাড়িয়ে বড় রাস্তার দিকে এগিয়ে যেতে যেতে ধীরে ধীরে মিলিয়ে আসে শব্দটা। ওরা নিয়ে যাচ্ছে তাকে, আর কোনোদিন সেই নরম হাত দুটো ছুঁয়ে দেখা হবে না। স্কুল থেকে বাড়ি ফিরলে হাসি মাখা দুজোড়া চোখ বুঝে অপেক্ষায় পথ চেয়ে থাকবে না। আর কথাগুলো ভাবতেই একটা নাম না জানা অদ্ভুত শীতল শূন্যতা, অদৃশ্য জমাট বাঁধা একরাশ তীব্র অন্ধকার, একটা প্রচণ্ড আতঙ্কের ঢেউ যেন এক পা করে এগিয়ে আসে মেয়েটার দিকে। প্লিজ ওপেন দ্য ডোর, প্লিজ প্লিজ ওপেন দ্য ডোর। শেষবারের মতো দরজার পাল্লা দুটোর ওপর নিষ্ফল আকুতিতে আছড়ে পড়ে ছোট্ট হাত দুটো। ডুকরে কেঁদে ওঠে বাচ্চা মেয়েটা, কিন্তু পরিচিত দুটো হাত আজ আর জড়িয়ে ধরে না তাকে। বন্ধ দরজাটার গায়ে পিঠ দিয়েই একসময় হাঁটুতে মুখ গুঁজে মেঝেতে পা ছড়িয়ে বসে পড়ে মেয়েটা। নিঃশব্দ কান্নার দমকে বারবার ফুলে ওঠে ওর ছোট্ট শরীরটা। বন্ধ দরজার আনাচে কানাচে একটা পরিচিত হাসি মুখ খুঁজে চলে ওর অসহায় কান্না ভেজা চোখ দুটো, কিন্তু না সেই নরম পরিচিত হাসি, সেই চেনা মিষ্টি গন্ধটা আজ আর কোথাও খুঁজে পায় না সে। পরিবর্তে একটা দম বন্ধকর বিশ্রী মাংস পোড়া গন্ধ যেন আষ্টে পিষ্টে ঘিরে ধরছে ওকে। মেয়েটার মনে হয় একটু একটু করে ওর নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে। আর ঠিক তখনই ওর চোখের সামনে ভেসে ওঠে কয়েকটা টুকরো টুকরো দৃশ্যপট। অনেক অনেক লোকের ভিড়, কতগুলো সহানুভূতি মাখা চোখ এক দৃষ্টে তাকিয়ে আছে ওর দিকে। অথচ প্রতিদিনের দেখা সেই পরিচিত চোখ জোড়া তারা কোথাও নেই। দমকা ঝোড়ো হাওয়ার মতো কয়েকটা ছেঁড়া ছেঁড়া শব্দ আলগোচে ছুঁয়ে যায় ওকে। চারিদিকে ধোঁয়া, অদ্ভুত বিশ্রী কালো ধোঁয়ায় যেন
ঢেকে গিয়েছে বাতাস। মেয়েটার বিহবল চোখ দুটো কেমন যেন জ্বালা করে ওঠে। তারপর একটু একটু করে সবকিছু কেমন যেন ঝাপসা হয়ে ওঠে। কে যেন এক ফাঁকে এসে ওকে রেখে যায় এই বন্ধ ঘরটার ভেতর। তারপর তার কাছে কেউ নিয়ে যায় না ওকে, কেউ না। আচ্ছা, বাইরের লোকগুলো কি যেন বলা বলি করছিল। আচ্ছা, পুড়ে গেলে মানুষকে কেমন লাগে দেখতে। মেয়েটার হঠাৎ মনে পড়ে যায় একবার তারাবাতি পোড়াতে গিয়ে ওর হাত পুড়ে গিয়েছিল। তখন খুব কষ্ট হয়েছিল ওর, অনেক কেঁদেও ছিল। ডান হাতের কবজির কাছটায় বিশ্রী একটা কালচে দাগ পড়ে গিয়েছিল। দাগটা এখনো ওঠেনি পুরোপুরি। ওইটুকু পুড়ে যাওয়াতে যদি অতটা কষ্ট হয়, তবে গোটা একটা মানুষের পুড়তে ঠিক কতটা কষ্ট হবে, কথাটা ভাবতেই শিউরে ওঠেও। দুহাতে মুখ ঢেকে চিৎকার করে ওঠে। হঠাৎ একটা চাপা খিলখিলে হাসির শব্দে মুখ তুলে তাকায় মেয়েটা। ওর অজান্তেই কখন যেন পায় ওর একদম সামনেই এসে দাঁড়িয়েছে আরেকজন। মুখ তুলতেই তাকে দেখতে পায় ও। এই মুহূর্তে ওর ঠিক সামনেই দাঁড়িয়ে আছে সে। ওর দিকে তাকিয়ে আছে এক দৃষ্টে। তার চোখে মুখে লেগে আছে অদ্ভুত একটা কৌতুকের ছাপ, যেন ভারী মজার কিছু একটা ঘটেছে। চোখ মুছে অবাক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে মেয়েটা। সামনে দাঁড়ানো অবয়বটাকে ভীষণ চেনা লাগে তার। কোথায় যেন দেখেছে তাকে, কিন্তু কোথায় দেখেছে এটা মনে পড়ছে না কিছুতেই। বারান্দায় রাখা গ্র্যান্ডফাদার ক্লকটা হঠাৎ ঢং ঢং শব্দে বেজে ওঠে। সন্ধে 6টা বাজল। এরপরই অন্ধকার নামবে, গাঢ় হিমশীতল নিস্তব্ধ অন্ধকার। বড় বড় ঢেউগুলো টুকরো টুকরো হয়ে সশব্দে আছড়ে পড়ছে পাড়ের উপর, ভিজিয়ে দিয়ে যাচ্ছে দিগন্ত বিস্তৃত বালুরাশি। বাতাসে মিশে আছে অদ্ভুত একটা ভিজে লোনা গন্ধ। এলোমেলো আর্দ্র সেই ঝোড়ো বাতাস আমার চুল নিয়ে আলগোছে খেলা করছিল। ছোট ছোট চুলের গোছাগুলো অবাধ্য কিশোরীর মতো বারবার কপাল ছাড়িয়ে আমার মুখের উপর এসে লুটোপুটি খাচ্ছে। আনমনে সেগুলো সরিয়ে দিতে দিতে ভিজে বালিতে পা ডুবিয়ে বসেছিলাম আমি। মাঝে মাঝেই সমুদ্রের উন্মত্ত গর্জন ভেসে আসছে। দূরে কয়েকটা নুলিয়া বাচ্চা আদুর গায়ে জাল নিয়ে ছোটাছুটি করছে, আর ওদের থেকে আরও বেশ কিছুটা দূরে ইতস্তত দাঁড়িয়ে আছে কয়েকটা মানুষ। তাদের কারো মুখে শোকের চিহ্ন, আবার কারো মুখে ফুটে উঠেছে তীব্র প্রতীক্ষার ছাপ। পরন্ত বিকেলের লালচে আভা এসে পড়েছে প্রতীক্ষারত মানুষগুলোর মুখে। দূর থেকে কেমন যেন আবছা সিলুয়েটের মতো লাগছে তাদের। কি মনে হতে একসময় উঠে দাঁড়ালাম আমি। পাড় ধরে সোজাসুজি হাঁটতে শুরু করলাম সেদিকেই। দূরে দিগন্ত ছুঁয়ে একটু একটু করে অন্ধকার নামছে। সমুদ্রের সফেন জলরাশি শেষবারের মতো শুষে নিতে চাইছে অস্তগামী সূর্যের সবটুকু আলো। মাতাল হাওয়ার দাপটে আমার সালোয়ারের সাদা ওড়নাটা এখন লুটোপুটি খাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ না করে আমি ধীর পায়ে মানুষগুলোর থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালাম। এখানে ভিজে বালির বুকে ছড়িয়ে আছে ইতস্তত বাসি ফুল, ভাঙা কলসি, পরিত্যক্ত সাদা কাপড় আর পোড়া কাঠের টুকরো। দু একটা নেড়ি কুকুর এদিক সেদিক ঘুরে ঘুরে কি যেন খুঁজে বেড়াচ্ছে। মাথার উপর ষাঁড় বেঁধে উড়ে যাচ্ছে কাকের দল। বাসায় ফিরছে হয়তো। বাতাসে মিশে আছে ছাইয়ের গুঁড়ো, আর সেই সাথে মিশে আছে একটা তীব্র কটু গন্ধ।
মাংস পোড়ার গন্ধ। যদিও ধূপ ধুনো অগরুর গন্ধে ভারী হয়ে আছে বাতাস, কিন্তু তবুও সেই পোড়া গন্ধের তীব্রতাকে বিন্দু মাত্র ম্লান করতে পারেনি তারা। কাঠের উপর কাঠ সাজিয়ে শয্যা তৈরি করেছে কয়েকজন, অন্তিম শয্যা। একটু পরেই সেখানে শুইয়ে দেওয়া হবে একটা মানুষকে, শেষবারের মতো। আকাশের দিকে তাকালাম। একটু একটু করে অন্ধকার গাঢ় হতে শুরু করেছে। আজকেও কি বৃষ্টি হবে? না, আকাশে আজ মেঘ নেই। পরশুদিনের কথাটা মনে পড়ে গেল আবার। এখানে যে একটা ক্রিমেটারি গ্রাউন্ড আছে, সেটা রিসর্টে এসেই শুনেছিলাম। আমি মোটামুটি ঘরকুনো হলেও শ্লোকের মতো একেবারেই নই। দুদিনের জন্য বেড়াতে এসে রিসর্টে বসে কাটিয়ে দিতে ইচ্ছে করে না। মেয়েটাও হয়েছে বাবার মতো, সারাদিন শুধু পাপা আর পাপা। পাপা রিসর্ট ছেড়ে নড়বেন না, মানে মহারানীও আর কোথাও যাবেন না। অগত্যা বাপ মেয়েকে রেখে বিকেলের দিকটায় একাই বিচে হাঁটতে বেরিয়েছিলাম। হাঁটতে হাঁটতে কখন যে রিসর্ট থেকে অনেকটা দূরে এদিকটায় চলে এসেছিলাম খেয়ালই হয়নি। আর তখনই ঝমঝম করে বৃষ্টি নেমেছিল। অবাক হয়ে দাঁড়িয়ে দেখছিলাম কয়েকটা লোক বৃষ্টির ছাট থেকে মাথা বাঁচাতে কি একটা ফেলে রেখে হুড়মুড় করে দৌড়ে পালাচ্ছিল। আমি ছাতা নিয়ে বেরোইনি। বৃষ্টিতে আমার পরনের নীল চুড়িদারটা ভিজে সপসপ করছিল। কপালের উপর নুয়ে পড়া চুলের গোছা বেয়ে গড়িয়ে নামছিল জলের ফোঁটা। কনকনে ভিজে বাতাস এসে শরীরের ভেতরটা অবধি কাঁপিয়ে দিয়ে যাচ্ছিল। তবুও সেদিকে কেন জানি না বিন্দুমাত্র খেয়াল ছিল না আমার। অদ্ভুত একটা অজানা আকর্ষণে পায়ে পায়ে সামনের দিকে এগিয়ে গিয়েছিলাম। বহু যুগের নিদ্রা ভঙ্গ করে ধূসর সেই গন্ধটা ধুলোর আস্তরণ ছিঁড়ে অনেকগুলো বছর পেরিয়ে আবার এসে স্পর্শ করেছিল আমাকে। চারিদিক কেমন যেন ধোঁয়া ধোঁয়া মনে হচ্ছিল, অবিকল অবিকল সেদিনের মতো। গলার ভেতরে দলা পাকিয়ে ওঠা চাপা বাষ্পটার অস্তিত্ব স্পষ্ট অনুভব করতে পারছিলাম। আমার আমার মন বলছিল তাকে তাকে দেখতে পাবো আমি। এবার এত বছর পর ঠিক ঠিক দেখতে পাবো। একবারের জন্য মনে হলো এক ছুটে আবার ফিরে যায় রিসর্টে। কিন্তু একটা অদ্ভুত নাম না জানা কৌতূহল যেন আষ্টে পিষ্টে বেঁধে ফেলেছিল আমায়। কিছুতেই ফিরে যেতে পারিনি। লোকগুলো যেখানে দাঁড়িয়েছিল পায়ে পায়ে ঠিক সেখানেই গিয়ে দাঁড়িয়েছিলাম। কাঠের স্তূপগুলো থেকে তখনও আঁকা বাঁকা কালচে ধোয়ার রেখা উঠে আসছিল। আমার নিজের নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না কোথাও। চারিদিক বড় বেশি নিস্তব্ধ শূন্যতায় ঢেকেছিল সেদিন। স্থির চোখে সামনের দিকে অপলকে তাকিয়েছিলাম আমি। আবছা অন্ধকারেও আতপোড়া কাঠের স্তূপগুলোর ভেতর থেকে উঁকি দেওয়া নগ্ন পা দুটো চোখ এড়ায়নি আমার। আগুনের হলকায় চামড়া জায়গায় জায়গায় ঝলসে গিয়েছে। দগদগে পোড়া ক্ষত নিয়ে সে অপেক্ষা করে আছে সে। ঠিক কতক্ষণ ওভাবে কেটেছিল মনে নেই। হঠাৎ কাঁধের কাছে একটা পরিচিত হাতের স্পর্শে চমক ভাঙে আমার। তুমি এখানে? সন্ধে হয়ে গেছে, তার উপর বৃষ্টিও নেমেছে। ওদিকে তোমার ফিরতে দেরি হচ্ছে দেখে পিহু ছটফট করছিল, তাই বাধ্য হয়েই ওকে রুমে একা রেখে। শ্লোক হড়বড় করে আরও অনেক কিছু বলে যাচ্ছিল, তবে ওর কোনো কথাই আর শুনতে ইচ্ছে করছিল না আমার। গাঢ় অন্ধকারে হঠাৎ কেমন যেন অচেনা মনে হচ্ছিল ওকে। মনে হচ্ছিল এই মানুষটা আমার নিজের কেউ নয়, যেন খুব কাছে থেকেও অনেক দূরের কোনো নাম না জানা অপরিচিত একটা মুখ। শ্লোকের চোখে মুখে
ততক্ষণে স্পষ্ট একটা অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। এক হাতে রুমাল দিয়ে নাক চেপে বিরক্ত গলায় ও বলে, অসাড়ার জায়গা পেলে না? এসব এসব জায়গায় কেউ আসে? ওর কথা শুনে হাসি পেয়েছিল আমার। মনে হয়েছিল জিজ্ঞেস করি, যেখানে একদিন আসতেই হবে সেখানে একটু আগে এলে ক্ষতি কি? কিন্তু সেসব কিছুই বলিনি আমি। ভীষণ ক্লান্ত লাগছিল আমার। আর চোখে তাকিয়ে দেখেছিলাম শ্লোকের প্রায় শরীর ছুঁয়েই দাঁড়িয়ে আছে বর্ষা। কয়েক মুহূর্তের জন্য শরীরটা হঠাৎ শিরশির করে উঠেছিল আমার। কেন জানি না, সেই মুহূর্তটুকুর জন্য শ্লোকের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছিল ভীষণ। মনে হচ্ছিল ওভাবেই অনন্তকাল ধরে অসংখ্য জন্ম মৃত্যুর স্রোত পেরিয়ে চিরকাল ধরে তাকিয়ে থাকি ওর দিকে। আমাকে চুপ করে তাকিয়ে থাকতে দেখে ও বোধহয় অবাক হয়েছিল সামান্য। আলতো একটা ঠেলা দিয়ে বলেছিল, কি হলো, দাঁড়িয়ে রইলে কেন? চলো। আমি হেসেছিলাম। মাথা নেড়ে ওর কানের কাছে মুখ নিয়ে গুনগুন করে উঠেছিলাম, তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়, প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পায়। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগি চাহে প্রেম। সমুদ্রের ধার বেয়ে সন্ধ্যের এলোমেলো হাওয়া বইছিল। ঝিরিঝিরি বৃষ্টির সুরের সাথে টুকরো টুকরো হয়ে মিশে যাচ্ছিল গানের শব্দগুলো। পেছনে না ফিরেও বর্ষার ঠোঁটের কোণে লেগে থাকা অদৃশ্য হাসির টুকরোটা যেন দেখতে পাচ্ছিলাম আমি। ও হাসছিল, প্রাণ খুলে হাসছিল, জয়ের হাসি। সেদিনের পর গতকাল বিকেলেও আবার এসেছিলাম এখানে, ঠিক যেমন আজ এসেছি। জায়গাটার প্রতি অদ্ভুত একটা আকর্ষণ জন্মেছে আমার। জায়গাটা যেন হাতছানি দিয়ে কাছে ডাকে আমাকে। জায়গাটা ডাকে নাকি নাকি সে ডাকে? ছেড়ে চলে যাওয়ার এত বছর পর সে কি তবে ফিরে এসেছে আবার? নাকি নাকি তার মতো করেই তার সাথে নিয়ে যেতে এসেছে আমায়? শ্রাবণী, শ্রাবণী, শুনতে পাচ্ছিস? আমার কথা শুনতে পাচ্ছিস শ্রাবণী? চেয়ারের উপর আতশোয়া হয়ে থাকা মেয়েটার মাথার কাছে টিম টিম করে একটা নীলচে আলো জ্বলছে। সেই ম্লান নীল আলোয় তার ফ্যাকাশে বিবর্ণ মুখটাকে এখন ক্লান্ত দেখাচ্ছে ভীষণ। তার চোখ দুটো বন্ধ, কপালে বিন্দু বিন্দু ঘামের ফোঁটা চকচক করছে। শরীরে মৃদু অস্বস্তির ছাপ ফুটে উঠেছে। মেয়েটার প্রায় মুখের উপর ঝুঁকে পড়েছে আর একটা মুখ। আগের মতোই ফিসফিসে স্বরে আবারও প্রশ্ন করল সে, শ্রাবণী, শুনতে পাচ্ছিস আমার কথা? শ্রাবণী, ক্যান ইউ হিয়ার মি? চেয়ারে শুয়ে থাকা মেয়েটার গলা চিরে অস্ফুট একটা শব্দ বেরিয়ে আসে। মাথাটাকে বেশ কয়েকবার এপাশ ওপাশ করতে করতে কয়েকটা টুকরো টুকরো এলোমেলো শব্দ উচ্চারণ করে সে। ধোঁয়া, চারিদিকে চারিদিকে ভীষণ ধোঁয়া। সব সব পুড়ে গেছে, সব সব নিয়ে যাচ্ছে ওরা, ওরা নিয়ে যাচ্ছে। কাকে? কাকে নিয়ে যাচ্ছে শ্রাবণী? মিমি, মিমিকে নিয়ে যাচ্ছে ওরা, নিয়ে যাচ্ছে। আর আর কি দেখতে পাচ্ছিস? ও, ও
ও দাঁড়িয়ে আছে, ও ও হাসছে। কে শ্রাবণী? কে দাঁড়িয়ে আছে? কার কথা বলছিস তুই? ও বর্ষা, বর্ষা। এই মুহূর্তে ডক্টর রিয়া চ্যাটার্জির চেম্বারে বসে আছে শ্রাবণী। মিস চ্যাটার্জির টেবিলের উল্টো দিকে চেয়ারটায় বসে এক মনে নিজের পায়ের পাতার দিকে চুপ করে তাকিয়ে আছে সে। তাকে দেখে মনে হচ্ছে তার জানা অজানা পৃথিবীর সমস্ত রহস্য বুঝিয়ে এখনই দুই পায়ের পাতার মাঝে এসে জড়ো হয়েছে। এখানে মিস চ্যাটার্জির পরিচয়টা একটু সংক্ষেপে বলে রাখা ভালো। মিস চ্যাটার্জি একজন সাইকোলজিস্ট, তবে এর বাইরেও তার একটা পরিচয় আছে। কলেজ লাইফ থেকে শ্রাবণের ঘনিষ্ঠ বান্ধবী সে। শ্লোকও ওদের সাথে একই কলেজে পড়ত, তবে সে ওদের থেকে 2 ইয়ারের সিনিয়র ছিল। কলেজ লাইফ থেকে শ্লোকের সাথে ঘনিষ্ঠতা বেড়ে উঠেছিল শ্রাবণী। সেই সুবাদে রিয়ার সাথেও অল্প বিস্তর জানাশোনা রয়েছে তার। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। অযথা পুরনো কথা টেনে এনে ট্রমাটাইজড করছিস তুই। আই নো আন্টির ওভাবে চলে যাওয়াটা তুই মন থেকে মেনে নিতে পারিসনি, বাট দ্যাট ওয়াজ অ্যান আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট শ্রাবণী, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আর রিয়ার কথা শেষ হওয়ার আগেই মুখ তুলে তাকায় শ্রাবণী। ওর ঠোঁটের কোণে এখন ম্লান একটা নিষ্প্রভ হাসি লেগে আছে। রিয়ার দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে সেভাবেই বসে থাকে ও। তারপর কাটা কাটা স্বরে বলে, অ্যাক্সিডেন্ট? মিসআন্ডারস্ট্যান্ডিং? মিমির আমাকে ওভাবে একা ফেলে চলে যাওয়াটা কোনো অ্যাক্সিডেন্ট ছিল না রিয়া। দ্যাট ওয়াজ আ প্রি প্ল্যান মার্ডার। তুই ছিলিস না, আমি ছিলাম। দিনের পর দিন অশান্তি, ঝগড়াঝাটি, আর তারপর। একটানা উত্তেজিত স্বরে কথাগুলো বলে হাঁপাতে থাকে শ্রাবণী। ওর গলা হঠাৎ বুজে আসে। রিয়া আলতো করে ওর হাতে একটা হাত রাখে, তারপর টেবিলে রাখা জলের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বলে, রিল্যাক্স শ্রাবণী, রিল্যাক্স। আই নো ওইটুকু বয়সে তোকে অনেক কিছু দেখতে হয়েছে, বাট দ্যাট ওয়াজ আ পাস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু মুভ অন ফ্রম ইউর পাস্ট। অতীতকে ছেড়ে বেরোতে হবে তোকে। নিজের কিংবা তোর আর শ্লোকের সম্পর্কের জন্য হোক, অ্যাটলিস্ট পিহুর কথাটা অন্তত ভাব। এক নিঃশ্বাসে গ্লাসের সবটুকু জল শেষ করে আবারও স্থির চোখে রিয়ার দিকে তাকায় শ্রাবণী। ধীর গলায় বলে, মিমিও একই কাজ করেছিল জানিস। নিজের কথা ভাবিনি কোনোদিন। সারাটা জীবন শুধু আমার কথাই ভেবে গেছে। মিমি আর পাপাইয়ের মাঝে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল না রিয়া। মিমি সবটা বুঝেছিল, সবটা জানতো মিমি। কিন্তু তারপরেও পাপাইকে ছেড়ে যায়নি, শুধুমাত্র আমার জন্যে। আর সেজন্যই মিমিকে চলে যেতে হলো। অথচ আমাকে দেখ, আমি মিমির জন্য কি করতে পেরেছি। মিমি চলে যাওয়ার মাত্র কয়েক মাসের মধ্যে মিমির নিজের বোনকেই বাড়িতে নিয়ে এসেছিল পাপাই। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখেছিলাম শুধু। রিয়া আলতো করে একটা দীর্ঘশ্বাস ফেলে। At first you have to stop blaming yourself for all the things. নিজেকে দোষ দেওয়াটা আগে বন্ধ কর শ্রাবণী। না হলে আমি কেন, সরি টু সে, বাট নো ওয়ান ক্যান হেল্প ইউ। তোর মনে হয় যে আমাকে সত্যি আর কেউ সাহায্য করতে পারবে? শ্রাবণীর ঠোঁটের কোণে লেগে থাকা ম্লান হাসির টুকরোটা যেন কিছুটা প্রশস্ত হয়। ওর চোখের গাঢ় অন্ধকার মণি দুটোতে হঠাৎ কেমন যেন একটা অচেনা অভিব্যক্তি ফুটে ওঠে। আর ঠিক সেই মুহূর্তে বাইরে গুড় গুড় শব্দে মেঘের গর্জন শোনা যায়। কাঁচের জানলার সার্সি দিয়ে গলিত কালো পিচের মতো অন্ধকার আকাশের বুক চিরে আঁকাবাঁকা বিদ্যুতের রেখা খেলে যায়। মনে হচ্ছে আজ বৃষ্টি নামবে। রুমে ফিরতেই
পিহু ওর তুলোর মতো নরম ছোট্ট ছোট্ট হাত দুটো সামনের দিকে বাড়িয়ে দিয়ে ছুটে এলো আমার কাছে। আমিও হাসি মুখে নিজের হাত দুটো বাড়িয়ে দিলাম ওর দিকে, কিন্তু পর মুহূর্তেই নিজের ভুল বুঝতে পেরে সসংকোচে পিছিয়ে এলাম। না, আমাকে দেখে এগিয়ে আসেনি পিহু। পিহু ছুটে গিয়েছে ওর কাছে। ওর সাথে আমার চোখাচোখি হলো একবার। আমার দিকে চোখ পড়তেই মৃদু হাসল ও। অদ্ভুত মোহময়ী সেই হাসি, হয়তোবা তাতে মিশে আছে আবছা ব্যঙ্গের রেশ। বর্ষা, ওকে অগ্রাহ্য করার সাহস আমার নেই। আমি জানি সবাই ভীষণ ভালোবাসে ওকে, অবশ্য বাসবে নাই বা কেন। ও শান্ত, শীতল স্নিগ্ধ দিঘির টলটলে কাকচক্ষু জলের মতো স্থির। কোথাও কোনো অস্থিরতা নেই, কোনো চাঞ্চলতা নেই। আর আমি তো উত্তাল, উদ্দাম বন্য ঝড়ের মতো। ঝড়ের আগে আকাশটা যখন ভীষণ কালো হয়ে মাটির খুব কাছাকাছি ঘনিয়ে আসে আর চারিদিকে এলোমেলো মাতাল হাওয়া বয়, তখন অনেকেরই খুব ভালো লাগে সেটা। তবে সেই মুগ্ধতা ক্ষণিকের। সারা জীবনের জন্য মাথার ওপর একটা অন্ধকার আকাশ কেউ চায় না। সবাই রোদ চায়, চায় একটা সাদা মেঘে ঢাকা সোনালি সকাল। আমি জানি শ্লোক আর পিহুও ওকেই ভালোবাসে, ঠিক যেভাবে প্রতিবার আমার সমস্ত কাছের মানুষেরা আমাকে ভালোবাসতে বাসতে ওর মায়ায় জড়িয়ে গেছে, অবিকল সেভাবেই শ্লোকও ওকেই ভালোবেসে ফেলেছে। কি হলো? দরজার কাছে ওভাবে দাঁড়িয়ে রইলি কেন? ভিজে গায়ে বেশিক্ষণ থেকো না। তোমার তো আবার ঠান্ডার ধাত। এই অচেনা জায়গায় এসে জর্জারি বাঁধলে কিন্তু শেষকালে একটা সমস্যা হবে। শ্লোকের কথায় চমকে উঠি আমি। এক মুহূর্তের জন্য চোখ দুটো বন্ধ করি একবার। পুরনো দিনগুলো হঠাৎ স্মৃতির হলদে ফাঁক ফোঁকর গোলে আমার বন্ধ চোখের পাতায় সিনেমার রিলের মতো ভেসে ওঠে পর পর। শ্লোক কি তবে এখনো আমার জন্য চিন্তা করে? এখনো বুঝি প্রথম দিনের মুগ্ধতায় আগলে রাখা সেই অন্ধকার আকাশটাকেই ভালোবাসে ও? বারান্দায় রাখা ডেক চেয়ারটায় হেলান দিয়ে বসে থাকা মেয়েটার দিকে একবার আর চোখে তাকায় শ্লোক। এই রিসর্টটা তুলনামূলকভাবে মূল বীচ থেকে খানিকটা ভেতরের দিকে। এখান থেকে সমুদ্র দেখা যায় না, তবে বারান্দায় গিয়ে বসলে ভিজে হাওয়া আর মাঝে মাঝে সমুদ্রের ভারী গর্জন ভেসে আসে। শ্রাবণী তাই একাই গিয়ে চুপ করে বসে থাকে বারান্দায়। নিজের মনেই কি যেন ভেবে চলে সারাক্ষণ। ওর জন্যই মূলত এখানে কয়েকদিন আসা। শ্রাবণী বারান্দায় বসে আছে চুপচাপ। দমকা হাওয়ায় ওর কাঁধ থেকে নেমে আসা চুলগুলো এলোমেলো হয়ে উড়ে বেড়াচ্ছে। সেদিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে শ্লোক। তারপর মোবাইলটা শক্ত করে কানের কাছে চেপে ধরে চাপা গলায় বলে, মেডিসিনগুলো যেমন চলার কথা তেমনই চলছে। হোপফুলি এভরিথিং উইল বি ফাইন। ও প্রান্তের নারী কণ্ঠস্বর আরও দু চারটে কথা বলে কেটে দেয় লাইনটা। ফোনটা নামিয়ে রেখে আবারও স্ত্রীর দিকে তাকায় শ্লোক। তার গলা চিরে মৃদু একটা শীতল দীর্ঘশ্বাস উঠে আসে। সেই গন্ধটা, হ্যাঁ, কোনো কোনো ভুল নেই। সেই এক চেনা গন্ধ, একটু একটু করে ক্রমশ যেন বেড়ে উঠছে গন্ধটা। নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে আমার। মনে হচ্ছে দম যেন বন্ধ হয়ে আসছে। হে কি ঘরের দেওয়ালগুলো এত ছোট হয়ে আসছে কেন? ওরা যেন গিলে নিতে চাইছে আমাকে। চারিদিকে নিশ্ছিদ্র ঘন অন্ধকার, কিছুই চোখে পড়ছে না। তবুও অন্ধের মতো এক পা করে সামনের দিকে হেঁটে চলেছি। আমার সামনে কে যেন একটা দাঁড়িয়ে আছে। সে যেন আমাকে নিঃশব্দে পথ দেখিয়ে নিয়ে যেতে চাইছে কোথাও। কে
কে ওখানে? চলতে চলতে ছায়ামূর্তি হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর ধীরে ধীরে পিছন ফিরল সে। বর্ষা। ওর খোলা চুলগুলো হাওয়ায় উড়ছে, চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে। আমার দিকেই এক দৃষ্টে তাকিয়ে আছে ও। ও ও হাসছে, খিলখিল করে হাসছে ও। ওর ওর এই হাসি আমি চিনি। এই হাসির অর্থ, এর অর্থ আমার থেকে ভালো আর কেউ জানে না, কেউ না। এক পা করে আমার দিকে এগিয়ে আসছে ও। কিন্তু ওকে এমন দেখাচ্ছে কেন? ওর সারা শরীর থেকে পুড়ে যাওয়া চামড়ার টুকরো খসে খসে পড়ছে। ওর মুখ জুড়ে দগদগে পোড়া ক্ষত, গলে যাওয়া চোখের মণি দুটোর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে জমাট বাঁধা গাঢ় অন্ধকার। আমার মনে হলো আমার ঠিক কানের কাছে মুখ এনে কেউ যেন ফিসফিস করে বলছে, তোর মনে হয় তুই না থাকলে কারো কিছু যায় আসবে? দুহাত বাড়িয়ে ওকে ডাকতে গেলাম আমি, কিন্তু পারলাম না। গলা থেকে এক ফোঁটাও শব্দ বেরোলো না আমার। ওর দিকে তাকিয়ে মনে হলো ও যেন বুঝতে পারলো আমার অবস্থাটা, আর সেটা বুঝতে পেরেই হয়তো ওর মুখে ফুটে উঠল অদ্ভুত একটা তীব্র নারকীয় উল্লাস। দুহাতে মুখ ঢেকে ধরফর করে বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। বেশ কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস নিলাম। স্বপ্ন? নিছকই স্বপ্ন নাকি? হঠাৎ বাইরের বারান্দা থেকে আসা মৃদু একটা শব্দে মাথার ভেতরের চিন্তাগুলো মুহূর্তে এলোমেলো হয়ে গেল। এতক্ষণে পাশের ফাঁকা জায়গাটার দিকে চোখ পড়ল আমার। শ্লোকের জায়গাটা এখন ফাঁকা, ও রুমে নেই। এত রাতে কোথায় গেল শ্লোক? বারান্দা থেকে আসা শব্দটা আবারও কানে এলো আমার। আমাদের রুমটা রিসর্টের ব্যালকনির একদম শেষ প্রান্তে। পাশ দিয়েই একেবারে নিচের লন পর্যন্ত ঘোরানো সিঁড়ি নেমে গেছে। আমার পছন্দ মতোই নেওয়া হয়েছিল রুমটা, আর পিহুর জন্য পাশেই আর একটা রুম নিয়েছিল শ্লোক। ওর মতে আমাদের উচিত মেয়েকে এখন থেকেই সেলফ সাফিসিয়েন্ট করে তোলা, না হলে ভবিষ্যতে ওরই সমস্যা হবে। এখন ট্যুরিস্ট সিজন নয়। তাছাড়া এই রিসর্টটা একটু ভেতরের দিকে হওয়ায় বোর্ডারদের তেমন একটা ভিড় নেই। দোতলায় আমরা ছাড়া আর দুটো মাত্র ফ্যামিলি আছে। এছাড়া আর একজন প্রবীণ ভদ্রলোক আছেন, ব্যাচেলার। বছরে একবার অফ সিজন দেখে বেড়াতে আসেন এখানে। সিঁড়ির উপর হালকা দুপদাপ শব্দটা শুনে প্রথমটায় মনে হলো তাদেরই কেউ একজন হবে হয়তো, কিন্তু তাও কি একটা মনে হতে বিছানা ছেড়ে নেমে এলাম। বাইরেটা মৃদু আবছা অন্ধকারে ঢেকে আছে। শুধু বারান্দার মাঝ বরাবর একটা অল্প পাওয়ারের লাল নীল রোলিং লাইট জ্বলছে। তার টুকরো টুকরো নরম আলো বারান্দার দেওয়াল আর মেঝে জুড়ে খেলা করে বেড়াচ্ছে। সেই আবছা আলোতেই চোখে পড়ল ওকে। এলোমেলো পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল। আমার সাথে চোখাচোখি হতেই নির্লিপ্ত ভঙ্গিতে মুখ ফিরিয়ে নিল। তারপর ধীর পায়ে আমার পাশে এসে দাঁড়ালো। বারান্দার রেলিংটার উপর ভর দিয়ে ঝুঁকে কিছুক্ষণ সেভাবেই দাঁড়িয়ে রইল চুপচাপ। তারপর একসময় মুখ তুলে তাকালো আমার দিকে। ওর চোখের দিকে তাকিয়ে শিউরে উঠলাম আমি। বরফের মতো ঠান্ডা স্থির হিমেল চাহনি। ঠোঁটের কোণে লেগে আছে সেই এক হাসি। এই হাসি আমার ভীষণ চেনা। ও আবার। আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম ওকে, কিন্তু তখনই ওর হাত দুটোর দিকে চোখ পড়ল আমার। ওর হাত বেয়ে এখন নেমে আসছে চটচটে আঠালো একটা ঘন লালচে তরল। পেছন থেকে আলতো একটা হাতের ছোঁয়ায় চমকে পেছন ফিরলাম আমি। শ্লোক, ও কি তবে কিছু দেখে ফেলেছে? এখানে এত রাতে
একা একা দাঁড়িয়ে কি করছো? কথাটা বলতে বলতে লম্বা একটা হাই তোলে শ্লোক। ওর চোখ মুখে ঘুমের ছাপ স্পষ্ট। মনে মনে একটু নিশ্চিন্ত হলাম। গলার স্বর যতদূর সম্ভব স্বাভাবিক রেখে বললাম, এমনি ঘুম আসছিল না, তাই এখানে এসে একটু দাঁড়িয়েছিলাম। কিন্তু তুমি কোথায় গেছিলে? আমি আমি কোথায় যাব? আমি তো ঘুমোচ্ছিলাম। হঠাৎ ঘুমটা ভেঙে যেতে দেখলাম ঘরের দরজাটা খোলা, আর তুমি ঘরে নেই। তাই ও, আর কথা না বাড়িয়ে ঘরে চলে এলাম আমি। বাইরে তখনও ঘন অন্ধকার। আলতো একটা শব্দ করে ফাঁক হয়ে যায় দরজাটা। ঘরের ভেতর অল্প পাওয়ারের একটা নাইট ল্যাম্প জ্বলছে। সন্তর্পণে ঘরের ভেতরটা চকিতে একবার জরিপ করে নেয় সতর্ক দুটো চোখ। বিছানার উপর নিঃসারে ঘুমিয়ে আছে একটা বাচ্চা মেয়ে, আর তার ঠিক পায়ের কাছে কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে ছোট্ট একটা প্রাণী। ছায়ামূর্তিকে ঘরে ঢুকতে দেখে তার লেজটা ঈষৎ নড়ে ওঠে। মুখ দিয়ে আলতো একটা কুঁই কুঁই শব্দ করে সে। ছায়ামূর্তি যেন ঠোঁটের কাছে আঙুল এনে ইশারা চুপ করতে বলে তাকে। প্রাণীটাও বাধ্য ছেলের মতো চুপ করে যায়। জুলজুলে চোখে সামনের দিকে তাকিয়ে থাকে সে। ছায়ামূর্তি হাত নেড়ে কাছে ডাকে তাকে। তার ডাকে সাড়া দিয়ে গুটি গুটি পায়ে দরজার দিকে এগিয়ে আসে প্রাণীটা। তুই তুই বুঝতে পারছিস না? তোরা তোরা কেউ আমার কথা বুঝতে পারছিস না? মোবাইল স্ক্রিনটার দিকে তাকিয়ে অসহায়ভাবে মাথা ঝাঁকায় শ্রাবণী। সেখানে এখন ভিডিও কলে ফুটে উঠেছে একটা চীনা মুখ, মিস চ্যাটার্জি। শ্লোক এই মুহূর্তে স্ত্রীর একদম পাশেই বসে আছে। তার একটা হাত আলতো করে শ্রাবণীর কাঁধ ছুঁয়ে যাচ্ছে। শ্রাবণীর মুখটা অস্বাভাবিক রকমের থমথমে দেখাচ্ছে। চোখের নিচে জমে আছে ক্লান্তি আর অনিদ্রার ছাপ। পোশাক ঈষৎ অবিন্যস্ত, মাথার চুল উস্কো খুস্কো, সব মিলিয়ে কেমন যেন উদ্ভ্রান্তের মতো দেখাচ্ছে তাকে। ও ও ফিরে এসেছে। আবার আবার জেগে উঠেছে ও। সব সব শেষ করে দেবে। এর আগে কোকো আর কাল রাতে গোল্ডিকে দিয়ে সেটারই। কথাগুলো বলতে বলতে শ্রাবণীর গলার স্বর ভারী হয়ে আসে। শ্রাবণী ছোট থেকেই পশু পাখি আর গাছপালার ভীষণ বাতি। বলতে গেলে গুটি কয়েক পুতুল, টব ভর্তি ছোট বড় চারাগাছের শাড়ি আর পাড়ার হুলো মেনি কিংবা লালু ভুলুদের দলই ছিল ওর বেড়ে ওঠার সঙ্গী সাথী। বিয়ের পরেও সেই অভ্যেস পাল্টায়নি। গোল্ডি শ্রাবণীর পোষ্য গোল্ডেন রিট্রাইভারের নাম। তবে পোষ্য হলেও শ্রাবণী ওকে নিজের সন্তানের মতোই ভালোবাসত। কোথাও ঘুরতে গেলে বাড়ির সমস্ত সদস্যের মতো সেও সঙ্গে যেত। এবারেও তার ব্যতিক্রম হয়নি। তবে এবারে আর অন্যান্য বারের মতো বাড়ি ফেরা হবে না ওর। আজ সকালেই ওর নিথর দেহটাকে সমুদ্রের ধারেই কোথাও একটা বালির চাদরে মুড়ে চিরদিনের মতো শুইয়ে রেখে এসেছে শ্লোক। শ্রাবণী একটাও কথা বলেনি। প্রিয় বন্ধুর নিঃস্বার দেহটাকে শেষবারের মতো ছুঁয়েও দেখেনি একবার। দূর থেকে বোবা শূন্য দৃষ্টিতে একভাবে তাকিয়ে থেকেছে শুধু। গোল্ডি পিহুর সাথে ওর রুমেই ছিল। সকালে উঠে গোল্ডিকে কোথাও দেখতে না পেয়ে মামামার পাপার কাছে ছুটে আসে পিহু। অনেক ডাকাডাকির পর শেষটায় রিসর্টের গার্ডেনের এক কোণে একটা ছোট্ট ঝাউ গাছের নিচে গোল্ডির ছোট্ট দেহটাকে খুঁজে পায় ওরা। মাটির ওপর মুখ থুবড়ে কুঁকড়ে ছোট্ট হয়ে পড়েছিল ওর নিস্তেজ প্রাণহীন দেহটা। আর কোকো ছিল শ্রাবণীর পোষা প্রিয় ম্যাকাওয়ের নাম। সারাদিন ধরে কাজের ফাঁকমো করে কোকোর সাথে অজস্র বকবক করত শ্রাবণী। মায়ের এই ক্ষুদে সঙ্গীটাকে পিহুরও ভারী পছন্দ ছিল। কিন্তু কয়েক সপ্তাহ আগে একদিন হঠাৎ করে ভীষণ অদ্ভুতভাবে মারা যায় পাখিটা।
বিকেলের দিকে ওকে খাবার দিতে গিয়ে শ্রাবণেরই প্রথম চোখে পড়ে বিষয়টা। খাঁচার ভিতরেই নিস্তেজ হয়ে কখন যেন মরে পড়েছিল পাখিটা। শ্লোক অফিসে গিয়েছিল। সন্ধেবেলা বাড়ি ফিরে সেই সামাল দেয় শ্রাবণীকে, কিন্তু তারপর থেকেই ধীরে ধীরে কেমন যেন বদলে যেতে শুরু করে শ্রাবণী। ওর মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করে শ্লোক, যেন নিজের মধ্যেই ডুবে আছে সারাদিন। কেউ ডাকলে হঠাৎ হঠাৎ চমকে ওঠা, মাঝরাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে উঠে বসা, অন্ধকারের দিকে মুখ করে একা একা বসে থাক, আরও অসংখ্য অদ্ভুত উপসর্গ। অবশ্য শ্রাবণীর ব্যাপারে একটা বিষয় জানা ছিল শ্লোকের। বিয়ের আগেও ওর কিছু সাইকোলজিক্যাল ডিসঅর্ডার ছিল। শ্রাবণী পরিবারের তরফ থেকে সবকিছুই জানানো হয়েছিল ওকে। ইদানিং শ্রাবণীর ভেতর যে পরিবর্তনগুলো এসেছিল সেগুলো হয়তো ওর নিজের চোখও এড়ায়নি। তাই শ্লোক যখন ওকে প্রথমবার জিজ্ঞেস করেছিল, কি হয়েছে বলো তো তোমার? আজকাল সারাদিন কেমন যেন অন্যমনস্ক হয়ে থাকো। ইজ এভরিথিং অলরাইট স্রা? চমকে উঠেছিল শ্রাবণী, যদিও পর মুহূর্তেই সামলে নিয়েছিল নিজেকে। শ্লোকের দিক থেকে চোখ সরিয়ে নিতে নিতে নির্লিপ্ত ভঙ্গিতে ছোট্ট করে উত্তর দিয়েছিল, কই কিছু না তো। কিন্তু ভয় জিনিসটা ভীষণ অদ্ভুত। মানুষ রাগ, দুঃখ, অপমান, অভিমান সবকিছু জমিয়ে রাখতে পারলেও ভয়কে বোধহয় খুব বেশি দিন লুকিয়ে রাখতে পারে না। মনের গোপন গহীন অন্ধকারে লুকিয়ে থাকা ভয়ের বীজ যেন সংক্রামক অসুখের মতো। অন্ধকারের জটর চিরে একবার সে জেগে উঠলে তার হাত থেকে মুক্তি নেই। অশরীরী সরীসৃপের মতো সে তখন শিকারকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চায়। ভয় জিনিসটা এমনই, না চাইলেও প্রকাশ হয়ে যায়। শ্রাবণীও ওর ভয়টুকু লুকিয়ে রাখতে পারেনি বেশি দিন। নিজের সাথে হয়তো যুদ্ধ করেছিল অনেক, নিজের মধ্যেই তার অস্তিত্বকে বিলীন করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। শ্রাবণীর সত্তা ছেড়ে একটু একটু করে বেরিয়ে এসেছিল সে। তাকে আটকে রাখতে পারেনি শ্রাবণী। তাই রিয়া যখন ফোন করেছিল সেদিন, জিজ্ঞেস করেছিল, কি হয়েছে বলতো তোর? এমন আনমাইন্ডফুল লাগছে কেন? প্রথমটায় কোনো উত্তর দেয়নি শ্রাবণী। ওকে চুপ করে থাকতে দেখে ফোনের ওপারান্ত থেকে আবারও তাড়া দিয়েছিল রিয়া। কি রে, কোথায় হারিয়ে গেলি? কিছু কিছু সময় থাকে মানুষ চাইলেও নিজের মধ্যে সবটুকু বন্দি করে রাখতে পারে না। সবকিছু নিজের ভেতর জড়ো করতে করতে একসময় হাঁফিয়ে ওঠে মানুষ। শ্রাবণীও বোধহয় নিজের কাছ থেকে পালাতে পালাতে ক্লান্ত হয়ে পড়েছিল। তাই প্রিয় বান্ধবীর কাছে হঠাৎই উজাড় করে দিয়েছিল নিজেকে। কাবা কাবা গলায় বলেছিল, আমি আমি পারিনি রে, ওকে ওকে আটকে রাখতে পারিনি। কি হয়েছে শ্রা? শান্ত হ, শান্ত হ আগে, তারপর আমাকে খুলে বল কি হয়েছে। শ্লোকের সাথে কোনো সমস্যা? বর্ষা বর্ষা ফিরে এসেছে রে। নামটা শুনে চমকে উঠেছিল রিয়া। এত বছর পর আবার। পিহু ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল চুপচাপ। ফোনের স্ক্রিনে রিয়া আন্টি হাত নেড়ে নেড়ে ক্রমাগত মাম্মামকে শান্ত করার চেষ্টা করছে। পাপাও মাম্মামের কাছেই বসে আছে, কিন্তু তাও মাম্মামের মুখটা অসম্ভব রকমের গম্ভীর হয়ে রয়েছে, যেন ওদের বলা একটা কথাও কানে ঢুকছে না মাম্মামের। রিল্যাক্স রা, রিল্যাক্স, জাস্ট কুল ডাউন, ওকে? জাস্ট কুল ডাউন। আমি যে যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করে দিয়েছি ওগুলো ঠিকঠাকভাবে কন্টিনিউ কর, দেখবি সব ঠিক হয়ে গেছে। বর্ষা বর্ষা ফিরে এসেছে রে। ও ও ফিরে এসেছে, ফিরে এসেছে ও। আপন মনেই বিড়বিড় করে শ্রাবণী। জ্যাম শ্রাবণী, হোয়াটস রং উইথ ইউ? কেউ নেই এখানে, কেউ আসেনি। এবারে কিছুটা বিরক্ত স্বরেই বলে শ্লোক। তার ধৈর্যের বাঁধ বোধ করি ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। মৃদু কাঁধ ঝাঁকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ায় শ্লোক। শ্রাবণীও তখন শূন্য দৃষ্টিতে তাকিয়ে রয়েছে চুপচাপ। ওর মুখ
অদ্ভুত ভাবলেশীন। রিয়া ওর দিকে তাকিয়ে একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে, তারপর শান্ত গলায় বলে, বর্ষা বলে কেউ নেই ইসরা, and you have to accept that. You must have to accept the fact. বর্ষা শুধুমাত্র তোর কল্পনা, এমন কেউ নেই, আর ছিল না কোনোদিন। শ্রাবণী কোনো উত্তর দেয় না। ওর মুখে অদ্ভুত অচেনা একটা বিবর্ণ হাসি খেলে যায়। ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডার বা একই ব্যক্তির মধ্যে একাধিক ব্যক্তিসত্তার উপস্থিতি। একাধিক ব্যক্তিসত্তা অবশ্য কম বেশি সব মানুষের মধ্যেই অল্প বিস্তর দেখা যায়। যে মানুষটা হয়তো প্রথাগত সমাজে একজন ভীষণ নম্র, ভদ্র, সম্মানীয় ব্যক্তিত্ব, মেয়েরা যার কাছে রীতিমতো মাতৃতুল্য, ফেসবুকে নারী নির্যাতনের প্রতিবাদে যে শয়ে শয়ে হ্যাজ নামাতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না, সেই লোকটারই কোনোই আবার ভিড় বাসে আলগোছে ছুঁয়ে যায় কোনো তন্নি যুবতীর বুক। কিংবা ধরুন, যে লোকটা পাড়ার ক্লাবে দেদার চাঁদা দেয়, কোনো গরিব দুঃখীর বিয়ে হচ্ছে না জেনে সাহায্য করে, বড় বড় প্যারাগ্রাফ লিখে নিজের সোশ্যাল মিডিয়া ওয়ালে পোস্ট করে, সেই লোকটাই আবার নিজের হতদরিদ্র আত্মীয় পরিজনদের দেখলে তার তথাকথিত স্ট্যাটাস চলে যাওয়ার ভয় নাক মুখ কুঁচকে 10 হাত পিছিয়ে আসে। তবে এই জাতীয় মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আমাদের চোখে পড়ে না, বা পড়লেও খুব সন্তর্পণে এড়িয়ে যাই আমরা, কারণ বলা তো যায় না কোন অন্ধকারে ডুব দিতে গিয়ে কোন অন্ধকার জেগে ওঠে। ডুয়েল পার্সোনালিটি ডিসঅর্ডারের ভিকটিমদের ক্ষেত্রে সাধারণত কোনো ট্রমা, ডিপ্রেশন, একাকিত্ব এসব থেকে একটু একটু করে এই সিনড্রোম ক্রমাগত ডেভেলপ করতে শুরু করে। শ্রাবণীর ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। খুব ছোটবেলা থেকেই মা বাবার মধ্যে দেখে আসা প্রতিনিয়ত অশান্তি, মায়ের সুইসাইড, বাবা নতুন করে দ্বিতীয় একটা সংসার শুরু করা, সব মিলিয়ে ভেতরে ভেতরে কোথাও যেন একটা নিঃস্ব আর একা হয়ে গিয়েছিল সে। একটু একটু করে গোটা একটা অন্ধকারের সমুদ্র বাসা বাঁধছিল তার মধ্যে। আর সেই অন্ধকারের বুক থেকেই একদিন হঠাৎ সাপদের মতো জেগে উঠেছিল একটা উন্মাদ ঢেউ, বর্ষা। শ্রাবণী ছাড়া কেউ তাকে দেখতে পায় না। তার সাথে ওর সম্পর্কটা বড় অদ্ভুত। শ্রাবণী নিজেও বর্ষাকে বুঝতে পারে না মাঝে মাঝে। সে তাকে ভয় পায়, ভীষণ ভয় পায়, অথচ তাও তার প্রতি কি এক অমোঘ আকর্ষণ, এক অদ্ভুত চোরাটান অনুভব করে সে। দীর্ঘদিন সাইকোলজিস্টের ট্রিটমেন্টের আন্ডারে থেকে একসময় বর্ষার অস্তিত্বটাকে একটু একটু করে মুছে এসেছিল শ্রাবণীর স্মৃতি থেকে। বিয়ের পর কয়েকটা বছর ঠিকঠাকই ছিল সবকিছু, কিন্তু কোনো এক অজানা কারণে আজ এত বছর পর সেই অনাকাঙ্ক্ষিত অস্তিত্ব কাল রাত্রির অশনি সংকেতের মতো ফিরে এসেছে আবার। শ্রাবণীর জন্যই মূলত এখানে এসেছে শ্লোক। রিয়াও বলেছিল জায়গা চেঞ্জ হলে হয়তো ওর মানসিক অবস্থার কিছুটা উন্নতি হতে পারে, কিন্তু না, এখানে এসেও অবস্থা তেমন কিছু পরিবর্তন হয়নি। কারণ শ্রাবণীর সাথে সাথে ঘন কৃষ্ণকায় মেঘের মতো সেও এসে উপস্থিত হয়েছে। তার অশরীরী অশনি অস্তিত্বকে রন্ধ্রে রন্ধ্রে অনুভব করতে পারছে শ্রাবণী। এসেছে, সে আবার ফিরে এসেছে। তোর মনে হয় তুই না থাকলে কারো কিছু যায় আসবে? কার কথা ভাবছিস তুই? শ্লোক, যে মানুষটার হাতের সামনে সব কিছু গোছানো না থাকলে সে একটাও কাজ করতে পারে না। সামান্য একটা অপরিচ্ছন্ন জিনিস যার সহ্য হয় না, সে তোর মতো একটা সম্পূর্ণ ছন্ন ছাড়া অগোছালো মানুষকে কিভাবে ভালোবাসতে পারে বলতে পারিস? নাকি পিহুর কথা ভাবছিস? ও তোকে চেনে আদেও? ও তো ছোট্ট থেকে তোকে দেখেইনি কোনোদিন। ও দেখেছে আমাকে, যে ও স্কুলের হোমওয়ার্কের সমস্যা থেকে শুরু করে যাবতীয় সব প্রবলেম সলভ করে দেয়। ওর কাছে
মাম্মাম মানে মুশকিল আসান। কিন্তু তুই তুই তো সমস্যা থেকে চিরকাল পালিয়ে বেড়াস। কে তোকে ভালোবাসিস রা? কেউ কেউ ভালোবাসে না তোকে, কেউ না। সবাই তো তোর বাইরে থাকা সাজানো গোছানো পরিপাটি মানুষটাকে চায়। আমাকে আমাকে চায় সবাই। দিনের পর দিন ধরে ভাঙা জোড়া জঞ্জালে স্তূপ আঁকড়ে কেউ বয়ে নিয়ে যেতে পারে না শ্রা। সবাই সবাই তাকেই চায় যে কিছু দিতে পারে। নিজের দিকে তাকিয়ে দেখ, সমস্যা, মানসিক অশান্তি আর সন্দেহ, এছাড়া তুই আর কি দিয়েছিস বলতো? তুই ঠিক তোর মিমির মতোই ভাঙা জরাজীর্ণ একটা মানুষ। তাই তোকেও চলে যেতে হবে, তোর মিমির মতো তোকেও যেতে হবে, যেতেই হবে তোকে, না হলে সরীসৃপের চামড়ার মতো স্যাঁতস্যাঁতে হিমশীতল একটা অশরীরী কণ্ঠ যেন সারা ঘর জুড়ে গম গম করে ওঠে, আর সেই সাথে সেতারের টুংটাং শব্দের মতো ঋণঋণে স্বরে খিলখিল করে হেসে ওঠে এক অজ্ঞাত নারী মূর্তি। শ্রাবণীর মনে হয় ওর মাথার ভেতর ক্রমাগত কেউ যেন ফিসফিস করে বলে চলেছে, তোকে যেতে হবে, যেতেই হবে তোকে। রিসোর্টের ছোট্ট রুমটা এখন নিকষ ঘন অন্ধকারে ঢেকে আছে। শ্রাবণীর মনে হচ্ছে ওর নিঃশ্বাস যেন একটু একটু করে বন্ধ হয়ে আসছে। ও হাত বাড়িয়ে পাশে শুয়ে থাকা শ্লোককে খোঁজার চেষ্টা করে, কিন্তু শূন্য বিছানাটা যেন মুহূর্তে ব্যঙ্গ করে ওঠে তাকে। নেই, শ্লোক ওর পাশে নেই। তবে কি গোল্ডি আর কোকোর মতো? কথাটা ভাবতে আতঙ্কের একটা অন্ধকার চোরা স্রোত যেন এক লহমায় ঘিরে ধরে ওকে। পিহু ঠিক আছে তো? অজানা একটা আশঙ্কায় শ্রাবণীর শরীর শিরশির করে ওঠে, আর সাথে সাথেই যেন মাথাটা মৃদু টলে যায়। সারা শরীর যেন ভার হয়ে এসেছে। ইদানিং কি যেন একটা হয়েছে, সারাক্ষণ মাথার ভেতরটা কেমন ঝিম ধরে থাকে। যখন তখন শরীর অসুস্থ লাগে, নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হয় এখন তার। কিন্তু না, এখন এসব ভাবার সময় ওর কাছে নেই। টলমল পায়ে বিছানা ছেড়ে নেমে আসে শ্রাবণী, আর ঠিক তখনই আলতো একটা শব্দ করে খুলে যায় দরজাটা। প্রশ্নটা করতে গিয়ে শ্রাবণীর গলার স্বর কেঁপে ওঠে, আর সাথে সাথে একটা নারী মূর্তির মৃদু সুরেলা হাসির ঝংকার খেলে যায়। আলো ছায়ায় তার অবয়ব স্পষ্ট বোঝা যাচ্ছে না। গাঢ় নিকষ কালো অন্ধকারের সঙ্গে শরীর মিশিয়ে যেন দাঁড়িয়ে আছে মূর্তিমান এক জীবন্ত অন্ধকার। সেই ইশারায় ডাকে শ্রাবণীকে। কি এক অদম্য আকর্ষণে মন্ত্রমুগ্ধের মতো শ্রাবণীর প্রায় বিবশ হয়ে যাওয়া পা নিজের অজান্তেই যেন সামনের দিকে এগিয়ে যায়। বিবর্ণ কালরাত্রির ঘন নির্জনতার প্রহর ছিঁড়ে অন্ধকার কুয়াশার মতো নিঃশব্দে দ্রুত এগিয়ে চলেছে ছায়ামূর্তি, আর তার পেছন পেছন অজানা ঘোর লাগা চোখে এক পা করে এগিয়ে চলেছে শ্রাবণী। নির্বাক সাক্ষী হয়ে একা দাঁড়িয়ে আছে কেবল পুঞ্জীভূত ঘন অন্ধকার। কৃষ্ণা দ্বাদশীর ফিকে হয়ে আসা ম্লান জ্যোৎস্নালোকে ঢেকে আছে সমস্ত চরাচর। আকাশের বুকে নিঃসঙ্গ প্রেমিকের মতো একা জেগে আছে কলঙ্কিত খয়াটে চাঁদ। অন্ধকারে চাঁদোয়ার গায়ে জোনাকির মতো ছড়িয়ে আছে বিন্দু বিন্দু নক্ষত্রের দল। রাতের আধারে জলজল করা সমুদ্রের ঢেউগুলোকে দেখে মনে হচ্ছে বহুকাল আগে হারিয়ে যাওয়া তাদেরই কোনো বিচ্ছিন্ন ব্যথাতুর সঙ্গী। শত সহস্র বছরের অপেক্ষা বুকে জমা করে মিলনের নিষ্ফল আকুতিতে টুকরো টুকরো হয়ে বারবার ভেঙে পড়ছে কেবল।
নিশ্ছিদ্র নৈশব্দের প্রহরকে ছিন্ন বিচ্ছিন্ন করে দূর দিগন্তে প্রতিফলিত হয়ে ফিরে আসছে তাদের শূন্যতার অনন্ত হাহাকার। মরা চাঁদের আলোয় চিকচিক করছে ভিজে বালির স্তর। সমুদ্রের উত্তাল গর্জন আর বাতাসের শোঁ শব্দ ছাড়া আর কোথাও কোনো শব্দ নেই। সমুদ্রের পার বরাবর টালমাটাল পায়ে যন্ত্রচালিতের মতো সামনের দিকে হেঁটে চলেছে শ্রাবণী। দমকা বাতাসের স্রোতে ওর অবাধ্য চুলগুলো এলোমেলোভাবে উঠছে। ভিজে লোনা জল ওর নগ্ন পায়ের পাতা ছুঁয়ে যাচ্ছে বারবার, কিন্তু সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। ওর নিশ্চল দুটো চোখ অনুসরণ করছে সেই অজ্ঞাত ছায়ামূর্তিকে। জানতেই হবে, আর জানতেই হবে ওকে ঠিক কি চায় সে। একসময় হঠাৎই থমকে দাঁড়িয়ে পড়ে ছায়ামূর্তি। শ্রাবণীর পা দুটো নিজে থেকেই থেমে যায় চকিতে। অস্ফুট কাঁপা কণ্ঠে নামটা উচ্চারণ করে শ্রাবণী। ধীরে ধীরে পেছন ফিরে ছায়ামূর্তি। দূর থেকে অস্পষ্ট চন্দ্রালোকে তার মুখাবয়ব ভালো করে চোখে পড়ে নাও, তবুও নির্বাক নিস্তব্ধ দৃষ্টিতে তার দিকে অপলকে তাকিয়ে থাকে সে। সেই অস্পষ্ট ছায়াময় অবয়ব এক পা করে ওর দিকে এগিয়ে আসতে থাকে। শ্রাবণীর ষষ্ঠ ইন্দ্রিয় ওকে বারবার জানান দেয় এক্ষুনি এক্ষুনি এই মুহূর্তে এই স্থান ছেড়ে পালাতে হবে, কিন্তু তবুও এক অজ্ঞাত কারণে প্রস্তর মূর্তির মতো নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে শ্রাবণী। একটু একটু করে ক্রমশ ওর কাছে ঘনিয়ে আসে সে। ভীষণ চেনা একটা পোড়া গন্ধ মুহূর্তে শ্রাবণীর নাকে এসে ঝাপটা মারে। ভিজে বাতাসের লোনা গন্ধ ছাপিয়ে বিশ্রী মাংস পোড়া গন্ধে যেন হঠাৎই ঢেকে যায় সমস্ত চরাচর। স্থির বিস্ফারিত দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে থাকে ও। ওর চোখ দুটো যেন সহসা ঠিকরে বেরিয়ে আসতে চায়। ভয়, আতঙ্ক, বিমিষা সমস্ত মিশ্রিত হয়ে এক অব্যক্ত অনুভূতি যেন কুটিল কোনো অন্ধকার আবর্তের জটিল জোড়াস্রোতের পাকে পাকে শ্রাবণীকে টেনে নিয়ে যেতে চায়। ছায়ামূর্তির অন্ধকার আবরণ এখন খসে পড়েছে। ম্লান চাঁদের আলোয় আবছাভাবে দেখা যাচ্ছে তার মুখ, কিন্তু সেই মুখে কোনো মানুষের আদল নেই। মুখের এক পাশ থেকে পুড়ে যাওয়া চামড়ার আস্তরণ আলগা হয়ে ঝুলে পড়ছে। চোখের ওপর পাতা কিংবা ভ্রু বলতে কিচ্ছু নেই। ঠোঁট দুটো পুড়ে গিয়ে খসে পড়েছে। বিকৃত চামড়ার ফাটল বেয়ে গড়িয়ে আসছে চটচটে আঠালো তরল। পাতাবিহীন গলিত চোখ দুটোর গহীন কোটর থেকে উঁকি দিচ্ছে পুঞ্জীভূত শীতল অন্ধকার। তার মাথাটা একদিকে হেলানো, পুড়ে যাওয়া ঠোঁটের অন্ধকার আড়াল চিরে ফুটে উঠেছে বিভৎস জান্তব এক হাসি। হাত দুটো সামনের দিকে প্রসারিত করে ক্রমশ শ্রাবণীর আরো 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 কাছে এগিয়ে আসছে সে। আর সহ্য করতে পারে না শ্রাবণী। অন্ধের মতো ক্রমশ পেছনে হাঁটতে শুরু করেছে ও। ওর গলা চিরে একটা তীক্ষ্ণ দলা পাকানো গগন বিদারী আর্তনাদ ভেসে আসে। মাত্র কয়েকটা মাইক্রো সেকেন্ডের ব্যবধান, আর তারপরেই একটা প্রকাণ্ড ঢেউয়ের গর্জনে তলিয়ে যায় ওর অন্তিম চিৎকারের শব্দ। কয়েকটা নিষ্পন্দ মুহূর্ত কেটে যায়। হঠাৎ সমুদ্রের সীমাহীন নির্জন ঘন নৈশব্দকে মুহূর্তে টুকরো টুকরো করে একটা সেলফোনের টুংটাং রিংটোন বেজে ওঠে। ছায়ামূর্তির অপার্থিব রহস্যময় মুখে অদ্ভুত একটা পৈশাচিক উল্লাসের রেখা খেলে যায়। রিসোর্টের বারান্দার রেলিংয়ে হেলান দিয়ে হাতের জ্বলন্ত সিগারেট বেশ আয়েশ করে একটা শুকটান দেয় স্লো। আগামীকালই এই রিসোর্ট ছেড়ে রওনা দেবে ওরা। এই দুদিনে শরীরের উপর দিয়ে প্রচুর ধকল গেছে। অ্যাক্সিডেন্ট কেস, বডি আইডেন্টিফিকেশন, থানা, পুলিশ, কান্নাকাটি, উফ ছকমারি বটে। স্ত্রীর অ্যাবনর্মাল ডেথ হলে সর্বপ্রথম সন্দেহের তীরটা স্বামীর দিকেই যায়।
তার উপর সেই স্ত্রীর নামে যদি 50 লাখ টাকার একটা বিরাট ইন্স্যুরেন্স থাকে, আর সেই স্ত্রী যদি হয় ধনকুবেরের একমাত্র কন্যা সন্তান, তবে তো আর কথাই নেই। মিস্টার সরকার মানে শ্রাবণীর বাবার দ্বিতীয় পক্ষে আর কোনো সন্তানাদি না হওয়ায় তার প্রপার্টির 75 ভাগ মালিকানা তিনি মেয়ের নামেই উইল করে গেছেন। লোকটা যেমনই হোক না কেন, মেয়েকে কিন্তু ভালোই বাসতেন, যদিও শ্রাবণী কোনোদিন সেই ভালোবাসা বোঝেনি। সারাটা জীবন ধরে লোকটাকে শুধু ভয় আর ঘৃণাই করে এসেছে। সবার থেকে বিচ্ছিন্ন হয়ে একা একা নিজের মতো একটা কাল্পনিক জগৎ গড়ে নিয়ে দূরে সরে থেকেছে কেবল। অবশ্য ওর এই ইনসিকিউরিটি, এই একাকিত্বই শ্লোককে ওর কাছাকাছি যেতে সাহায্য করেছিল। বড়লোক বাপের একমাত্র মেয়ে হলে কি হবে, মাথায় বুদ্ধিশুদ্ধি বলে কিছু ছিল না। মাছকে জালে তোলার জন্য খুব একটা পরিশ্রম করতে হয়নি ওকে। কিলার স্মাইল আর রোমিও স্টাইলটা শ্লোকের জন্মগত। ওটার পিছনে কলেজে কত মেয়ে লাট্টু হয়েছে তার কোনো ইয়াত্তা নেই, তবে ওর নিশানা কিন্তু স্থির ছিল একটাই মাত্র পাখির চোখের দিকে। কয়েকটা ঝেঁপে লেখা কবিতা, ঘন্টায় ঘন্টায় ফোন, আর অসুখ হলে 2-5 টাকার র্যাপারে জড়ানো আধেক খেতা মার্কার কেয়ার, সোশ্যাল মিডিয়াতে পড়া কয়েকটা সস্তার কোটেশন, ব্যাস এই এতেই মেয়েটা নিজে থেকে ঝুপ করে এসে ওর পাতা জালে লাভ দিয়েছিল। তবে পরিশ্রম না করতে হলেও একটা জিনিস লোককে করতে হয়েছে, সেটা হলো অপেক্ষা। দীর্ঘ 5-5টা বছর, নেহাত কম সময় নয়। অবশ্যই এর মাঝে রিয়া ছিল। রিয়া না থাকলে এতটা সময়ই একঘেয়ে বোরিং লাইফে নির্ঘাত দম বন্ধ হয়ে আসত। রিয়ার মধ্যে অদ্ভুত একটা বন্য উন্মাদনা, একটা নিষিদ্ধ মাদকতা রয়েছে। শ্লোক জানে মেয়েটা ওকে ভালোবাসে, ওর জন্য সব কিছু করতে পারে। তবে শ্রাবণীর প্রেগনেন্সির খবরটাতে ভীষণ আপসেট হয়ে পড়েছিল। শ্লোক ওকে বুঝিয়েছিল ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। আসলে ভালো তো রিয়াকেই বাসে শ্লোক। ভালোবাসা, শ্লোকের ঠোঁটের কোণে লেগে থাকা মিহি হাসির রেখাটা সামান্য প্রশস্ত হয়। ভালোবাসা বলে আদৌ কিছু হয় কি? অবশ্য ভালো শ্লোকও বাসে। এই যে বিলাসবহুল আরামের জীবন, ঠোঁটের ওপর দামি সিগারেটের উষ্ণ চুম্বন, হলিডে ট্রিপ, শ্বশুরমশাইয়ের গদিয়াটা, এসি অফিসে বসে রঙিন ফিল্মের নেশায় বুঁদ হয়ে থাকা, নিতান্ত উপায়ন্তর না থাকলে 2-1টা কনফারেন্স অ্যাটেন্ড, সহিসাবুত করে ভীষণ ক্লান্ত বোধ করা, তারপর মাসের শেষে ব্যাংক অ্যাকাউন্টে টুং করে মোটা অঙ্কের ব্যালেন্স ঢোকার ওই নোটিফিকেশনটা, এই সব কিছুকে ভীষণ ভীষণ ভালোবাসে ও। তবে রিয়াকেও ভালোবাসে। রিয়ার ওই চাবুক মার্কা ফিগার, আঙুলের নরম ছোঁয়া আর শরীরের প্রত্যেকটা নিখুঁত ভাঁজ শ্লোকের বুকের ভেতর যেন আগুন জ্বালিয়ে দেয়। শ্লোক ভালোবাসে ওকে, ভালোবাসে শ্লোক। ওর উদ্দাম বন্য শরীরের রহস্যময় হাতছানির নিষিদ্ধ ইশারায় চূড়াটানে ডুবে যেতে যেতে ওকে ভীষণ ভালোবাসে সে। ঘড়িতে এখন 2:30 বেজেছে। গত পরশু এমন সময়তেই প্রায় 5 বছর ধরে চলা একটা দীর্ঘমেয়াদী নাটকের অন্তিম দৃশ্য অনুষ্ঠিত হয়েছিল। মনে মনে রিয়ার বুদ্ধির তারিফ না করে পারে না শ্লোক। ও না থাকলে আজকের এই দিনটা এত সহজ হতো না। তবে হ্যাঁ, নিজের অভিনয় ক্ষমতার প্রশংসা ওকে করতেই হবে। এত দীর্ঘ সময় ধরে যে দায়িত্ববান স্বামী, লয়াল প্রেমিকের ভূমিকা সবার সামনে অভিনয় করে যাওয়াটা কিছু কম কৃতিত্বের নয়। আর নাটকের একদম শেষ দৃশ্যে এসে যে অভিনয়টাও করেছে, সেটার জন্য তো রীতিমতো অস্কার পাওয়ার দাবি রাখাটাও অস্বাভাবিক কিছু নয়। অতগুলো প্রস্থেটিক মেকআপ তুলতে তুলতে যাওয়া একেবারে কয়লা হয়ে গিয়েছিল। পুরো প্ল্যানটা রিয়ারই ছিল। মেয়েটা ভিতরে ভিতরে অধৈর্য হয়ে গিয়েছিল ভীষণ। তাছাড়া এই ন্যাকা বোকা প্রেমিক পুরুষের অভিনয় করতে শ্লোকেরও আর ভালো লাগছিল না। ওরা দুজনেই খুঁজছিল মুক্তির উপায়। আর তারপরেই একদিন সুযোগটা এসেও গেল। পাখিটা মারা যাওয়াতে শ্রাবণীর মধ্যে সেই পুরনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডারটা আবারও ডেভেলপ করতে শুরু করে, আর সেটারই সদ্ব্যবহার করে ওরা। রিয়ার দেওয়া ওষুধে শ্রাবণীর পাগলামো কমার বদলে আরও বেড়ে ওঠে ক্রমশ। মাথা ঘোরা, ক্লিনিক্যাল ডিপ্রেশন, হ্যালুসিনেশন, আরও নানা রকম উপসর্গ দেখা দিতে শুরু করে।
তারপরের অঙ্কটা খুবই সহজ। স্ত্রীর এমন অবস্থা দেখে চিন্তায় পাগল স্বামী ডক্টরের পরামর্শে তাকে হাওয়া বদলের জন্য নিয়ে আসে। শ্রাবণী বরাবরই ঘুরতে খুব ভালোবাসত, তাই বেড়াতে যাবার প্রস্তাবে সে না করেনি। তখনও সে বুঝতে পারেনি এই যাওয়াই শেষ যাওয়া হবে তার, আর ফেরা হবে না কোনোদিন। অবশ্য বলা ভালো, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝতে পারেনি বেচারি। এখানে এসে মাঝে মাঝেই বিচে একা একাই ঘুরতে চলে যেত শ্রাবণী। এটা রিসর্টের প্রায় অন্যান্য সব বোর্ডাররাই লক্ষ্য করেছে। অবশ্য এটা যে হবে শ্লোক সেটা আগে থেকেই জানত। এমনিতেই বেড়াতে এসে ঘরে বসে থাকতে কোনোদিনই পছন্দ করতো না শ্রাবণী। ও বা পিহু না বেরোলেও শ্রাবণী একাই বেরোতো। আর তার উপর এখানে ছিল একটা বিশেষ আকর্ষণ, ক্রিমেটিং স্পট অ্যাট সি বিচ। নিঃসন্দেহে বেশ রোম্যান্টিক। মূলত এই বিশেষত্বটার জন্য এই স্পটটাকে চুজ করা। এটাও রিয়ারই আইডিয়া। ছোটবেলায় মায়ের গায়ে আগুন দিয়ে সুইসাইডের পর থেকে বার্নিং নিয়ে অদ্ভুত একটা ট্রমা তৈরি হয় ওর মা যখন মারা যায় তখনও খুবই ছোট ছিল। মায়ের অমন বিভৎস দগ্ধকে পোড়া রূপ বাচ্চা মেয়েটা সহ্য করতে পারবে না ভেবে কেউই আর ওকে মায়ের বডির কাছে ঘেঁচতে দেয়নি। একটা ঘরে আটকে রাখা হয়েছিল ওকে। কিন্তু এতে ফল হয় উল্টো। শেষবারের মতো প্রিয় মানুষটাকে না দেখতে পাওয়ার যন্ত্রণা ওর মধ্যে একটা অদ্ভুত সাইকোলজিক্যাল ডিলেমা ক্রিয়েট করে। সাধারণত যে জিনিসগুলোকে মানুষ সব থেকে বেশি ভয় পায় তার প্রতি অদ্ভুত একটা বিজাতীয় কৌতূহল থাকে তার। শ্রাবণীর ক্ষেত্রে এই কৌতূহলটাই একটু বাড়াবাড়ি ধরনের। বার্ন বা আগুনে দগ্ধ হওয়া নিয়ে অদ্ভুত একটা অবসেশন ছিল ওর। ছোটবেলায় একবার কিভাবে যেন তারাবাতি পোড়াতে গিয়ে ওর হাত পুড়ে যায়। আশ্চর্যের বিষয়, পুড়ে যাওয়ার অসহ্য যন্ত্রণা নিয়েও মুখ দিয়ে এক ফোঁটাও শব্দ করেনি ও। নির্বাক নিস্তব্ধের মতো পুড়ে যাওয়া ক্ষতটার দিকে অপলকে তাকিয়েছিল কেবল। শেষটায় বাড়ির লোক দেখতে পেয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এই কারণে বাড়িতেও আগুনের থেকে দূরে রাখা হতো ওকে। রান্নাবান্না সব কাজের লোকেরাই করত। শ্রাবণী ট্রিটমেন্ট করার অছিলায় ওর সমস্ত পাস্ট মেডিকেল হিস্ট্রি অনায়াসে চোখে পড়ে রিয়ার। আর সেই থেকেই ওর মাথায় আসে প্ল্যানটা। রিয়া জানত এখানে এসে ক্রিমেটিং গ্রাউন্ডটার কথা শুনলে শ্রাবণের অবচেতনে লুকিয়ে থাকা কৌতূহল ওকে ঠিক টেনে নিয়ে যাবে এখানে। আর হলোও তাই। তারপরের ঘটনা খুবই সামান্য। পুরনো ট্রমা এবং ওষুধের মিলিত প্রভাবে বেচারির মেন্টাল স্টেট হয়ে ওঠে ভয়াবহ। তার উপর প্রিয় পোষ্যের মৃত্যু। গোল্ডির জন্য খানিকটা খারাপই লেগেছিল শ্লোকের। অবলা জীব, কোনো দোষ ছিল না। কিন্তু এছাড়া ওদের কাছে আর উপায়ই বা কী ছিল? বড় বড় খেলায় ছোটখাটো বোরের প্রাণ যাওয়া তো নিতান্তই স্বাভাবিক ঘটনা। আর গোল্ডি তো সামান্য একটা কুকুর। গোল্ডির ঘটনার পর শ্লোকের জন্য পুরো ব্যাপারটা আরও বেশি সহজ হয়ে যায়। শ্রাবণের অসাক্ষাতে ওর বালিশের নিচে হিডেন ব্লুটুথ রেখে দেওয়া, রেকর্ডেড করা ভয়েস নোটগুলোকে প্লে করা, তারপর প্রস্থেটিক মেকআপের সাহায্যে রহস্যময় ছায়ামূর্তি কিংবা শ্রাবণের কল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সোকল্ড বর্ষা সেজে ভীত বিধ্বস্ত শ্রাবণীকে সমুদ্রের পাড়ে টেনে নিয়ে যাওয়াটা খুব একটা কঠিন কাজ ছিল না। জোয়ার আসার টাইমটা শ্লোক আগে থেকেই জেনে রেখেছিল, ফলে সেদিক থেকেও বিশেষ কোনো অসুবিধা হয়নি। তারপর আর কি, সকালবেলা উঠে অসুস্থ স্ত্রীকে খুঁজে না পেয়ে যা যা করণীয় সবটাই ঠিকঠাকভাবে পালন করেছে ও। অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি। পরদিন বিকেলের মধ্যেই এখান থেকে প্রায় 10-12 মাইল দূরের তটে সমুদ্রের লোনা জলে ফুলে যাওয়া শ্রাবণীর দেহটা ভেসে উঠেছিল। সিগারেটে একটা টান দিয়ে সেটাকে দূরের অন্ধকারের দিকে ছুঁড়ে দেয় শ্লোক। নিকষ ঘন অন্ধকারের বুকে মুহূর্তে হারিয়ে যায় লালচে আগুনের ছোট্ট জ্বলন্ত বিন্দুটা। ভিজে একটা জলো বাতাসের আলতো মিহি স্পর্শে শ্লোকের শরীরটা হঠাৎ কেমন যেন শিরশিরিয়ে ওঠে। বাইরে ঠান্ডাটা একটু একটু করে বাড়ছে। ঠোঁটে আলতো শীষ দিতে দিতে ঘরে ঢোকেছিল। ঘরে অল্প পাওয়ারের মিহি নীলচে একটা আলো জ্বলছে।
ঘরে নানাচে গানাচে এখনো শ্রাবণের গন্ধ ছড়িয়ে আছে। মানুষ চলে গেলেও তার গন্ধটা বেশ কিছুকাল সাথে থেকে যায়। ঘরে ঢুকে কেমন যেন একটা অস্বস্তি লাগে শ্লোকের। ঘরের ভেতরটা অদ্ভুত গুমোট হয়ে আছে। হঠাৎ খাটের দিকে চোখ যায় ওর। আরে, পিহু এখানে কি করছে? একটু আগে তো ওকে দেখে এলো শ্লোক। পাশের ঘরে নিঃসারে ঘুমিয়েছিল মেয়েটা। পিহু এখনো শ্রাবণের কথা জানে না। ইচ্ছে করেই ওকে শ্রাবণের বডির কাছে নিয়ে যায়নি শ্লোক। পরশু সকাল থেকেই মামাম কোথায় গেছে সেই প্রশ্নই করে যাচ্ছে বারবার। মাঝে মাঝে বেশ বিরক্ত লাগলেও যথাসম্ভব মাথা ঠান্ডা রেখেই হাসি মুখে উত্তর দিয়েছে শ্লোক। শ্লোককে ঘরে ঢুকতে দেখে ধীরে ধীরে মাথা তুলে পিহু। আবছা অন্ধকারে ভালো করে মুখ দেখতে পায় না শ্লোক। ওকে দেখে খিলখিলিয়ে ওঠে সে। শ্লোক কিছু একটা জিজ্ঞেস করতে চায়, কিন্তু তার আগেই পিহু বলে ওঠে, বাবা, তুমি বলেছিলে না মাম্মাম চলে আসবে? দেখো, মাম্মাম এসে গেছে বাবা, মাম্মাম এসে গেছে। শ্লোক বুঝতে পারে পিহুর বলা কথাগুলো হয়তো নিছকই শিশু মনের খেয়াল, কিন্তু তবুও কেন জানি না শেষের কথাগুলো শুনে শ্লোকের গাটা কেমন যেন ছমছম করে ওঠে। একটু আগের সেই চাপা অস্বস্তিটা এখন যেন আরো গাঢ় হয়ে উঠেছে। নিজের ওপরেই কেমন যেন রাগ হয় ওর। এসব কি ভাবছে ও? এখন যেভাবেই হোক মাথা ঠান্ডা রেখে চলতে হবে। মনের মধ্যে কোনো দুর্বলতা আনা যাবে না। সাজানো ছক থেকে একটা ঘুঁটিও এদিক ওদিক হয়ে গেলে বিপদ বাড়তে পারে। মনের ভেতরে জেগে ওঠা অস্বস্তিকে যথাসম্ভব পাশ কাটিয়ে একটু বিরক্ত গলাতেই বলে, এত রাতে এখানে কি করছো পিহু? যাও, এক্ষুনি নিজের বিছানায় ঘুমোতে যাও। কিন্তু ওর কথা শেষ হয় না। তার আগে একটা মৃদু শীতল নিঃশ্বাস ওর কাঁধ ছুঁয়ে যায়। অন্ধকারের মধ্যে কাকে যেন দেখতে পেয়ে হাততালি দিয়ে খিলখিলিয়ে হেসে ওঠে পিহু। আর সেই সাথেই শ্লোকের ঠিক পিছন থেকে চাপা ফিসফিসে গলায় ভেসে আসে একটা পরিচিত মৃদু গানের সুর। স্বপ্ন ফুরালো মিছে আর কেন বলো, মিছে আর কেন বলো। শশী ঘুমের কুহক নিয়ে গেল অস্তা চলো, সুখী চলো। প্রেমের কাহিনী গান হয়ে গেল শান। কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলো না কমেন্ট বক্সে। গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর প্রচুর প্রচুর কমেন্ট করো। চ্যানেলটাকে যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। তাহলে আজকের মতো আসি। ভালো থেকো, ভালো রেখো আর গল্পে থেকো। আর অবশ্যই পরবর্তী গল্পের অপেক্ষায় থেকো। তাহলে শুভরাত্রি, বাই বাই। সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে